অবশ্যই ইসলামিক দলগুলো একত্রিত হতে পারা এবং ইসলামকে কেন্দ্রে রেখে কোনো কিছু করার অ্যাক্টিভিজমের মধ্যে আবদ্ধিত হওয়া অবশ্যই তারা ধন্যবাদ পাওয়ার প্রাপ্য এবং এবং তাদেরকে সাধুবাদ জানাতেই হয়। আপনি আই থিঙ্ক আপনি বেশি ফিলোসফিক্যাল এরিনার মধ্যে চলে গেছেন। আমি আপনাকে আরো আমাদের যে অরিজিনাল ডিসকাশন ওখানে নিয়ে আসতে চাই। ওনারা কেন এই জোটটা করতে চাচ্ছেন, ওনাদের আলটিমেট অবজেক্টিভ কি, এই জোটের মাধ্যমে ওনাদের কি কোনো বিগার পারপাস রয়েছে কিনা? কারণ ওনাদের প্রপোজাল যেগুলো, ইভেন যদি আপনি ওই সংস্কারের প্রপোজালগুলো দেখেন, দেখবেন যে ওইখানে ইসলামিক কোনো সংস্কার বা ইসলামের কোনো কথা বলা হয়নি। আমি আপনার সাথে সম্পূর্ণ দ্বিমত পোষণ করি। আমি বলতে চাই যে আমাদের এখনই আপনার ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা দরকার। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত জানাই আমাদের আজকের আপসীন বার্তায়। আপসীন এমন একটা স্পেস যেখানে আমরা দেশ ও দেশের বাহিরের বিভিন্ন সোশ্যাল, পলিটিক্যাল এবং ইকোনমিক বিভিন্ন ব্যাপারে আলাপ করে থাকি এবং সেই ব্যাপারগুলোতে আমরা ইসলামিক দৃষ্টিভঙ্গি থেকে আমাদের মতবাদ দিয়ে থাকি। আমরা যেই গতানুগতিক ন্যারেটিভগুলি আছে সেগুলিকে চ্যালেঞ্জ করার চেষ্টা করি। তো আজকে আমাদের সাথে আছে জনাব মোহাম্মদ ইসলাম। আসসালামু আলাইকুম ইসলাম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি জানেন যে অনেক দিন হয়ে গেছে যে উই হ্যাভেন্ট ডান অ্যান এপিসোড। আমরা ব্যাকগ্রাউন্ডে অনেক কাজ করতেছিলাম, প্ল্যানিং চলতেছিল। সো ফাইনালি উই আর ব্যাক এগেইন এবং আমি ভেরি হ্যাপি যে আপনি আবার আসছেন আমাদের সাথে আজকের এপিসোডে এবং আপনার মতামত শেয়ার করার জন্য। আলহামদুলিল্লাহ, আমিও আনন্দিত আবার ফেরত আসতে পেরে। জাযাকাল্লাহ খাইর আপনার সময়ের জন্য এবং আপনার এফোর্টের জন্য। ইসলাম ভাই, আপনি জানেন যে বাংলাদেশে গত বছর যে জুলাই বিপ্লব হয়েছিল, এরপরে উই আর ইন জুলাই 2025, তো এক বছর হয়ে গেছে জুলাই বিপ্লবের। এবং বাংলাদেশের পলিটিক্যাল যে ক্লাইমেট, এটা একটু হট ক্লাইমেট অ্যাট দ্য মোমেন্ট। তো এই ক্লাইমেটে অনেক ঘটনা ঘটে গেছে লাস্ট 2-3 মাসের মধ্যে। সো আমাদের আজকের ফোকাস হবে যে এইখান থেকে আমরা দুই তিনটা ব্যাপার নিয়ে আলোচনা করব। এর মধ্যে প্রথমে যে ব্যাপারটা সেটা হইতেছে যে আমরা জানি যে ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি বাংলাদেশের যে ইন্টারিম গভর্নমেন্ট তার হেড, উনি ডিক্লেয়ার করছেন যে বাংলাদেশে নেক্সট ইয়ার অ্যাট সাম পয়েন্ট এপ্রিল-মে মাসের মধ্যে হয়তো নির্বাচন হবে। এবং এর প্রেক্ষিতে যে আপনার ইসলামিক যে দলগুলি আছে তারা এখন প্রিপারেশন নিতেছে সেই ইলেকশনের জন্য। ইসলামিক দলগুলো না, ওভারঅল সব পলিটিক্যাল পার্টিগুলি। তো ইসলামিক দলগুলি যেটা করতেছে, জামায়াত ইসলাম মেইনলি, তারা চিন্তা করতেছে যে ইসলামিক যত দলগুলি আছে ছোট বড়, ফর এক্সাম্পল ইসলামিক আন্দোলন, খিলাফত মজলিস, হেফাজতে ইসলাম, তাদেরকে নিয়ে একটা অ্যালায়েন্স করার জন্য, যাতে তারা সংগঠিতভাবে ওই ইলেকশনে অংশগ্রহণ করতে পারে এবং এটার বড় একটা ইম্প্যাক্ট থাকে। তো আমার আজকে আপনার কাছে প্রশ্ন থাকবে যে আপনার অ্যানালিসিস কি এই ব্যাপারে, আপনি কি মনে করেন এই 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 অ্যালায়েন্সের ব্যাপারে, এইটার এফেক্টিভনেস বা ওভারঅল আমি আপনার অ্যানালিসি জানতে চাইবো এই ব্যাপারে। জি ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে। স্পেশালি ধরেন আমরা যদি প্রিভিয়াস ইয়ার্সগুলো যেগুলো হাসিনা রেজিমের অধীনে দেখি, যেখানে সে আপনার বিভিন্ন ইসলামিক দল এবং ইভেন ইসলামের নাম দিয়ে যারা ধরেন কোনো ধরনের কার্যক্রম পরিচালনার চেষ্টা করেছে তাদেরকে সে ব্রুটালি অপ্রেস করেছে এবং গুম করেছে, তারা হত্যার শিকার হয়েছে। সো ইন দ্যাট পার্সপেক্টিভ ধরেন আজকের এই সময়ে যখন বিভিন্ন ইসলামকে কেন্দ্র করে রাজনীতি করা দলগুলো বা অন্যান্য দলগুলো একত্রিত হতে পারা অবশ্যই তারা সাধুবাদ প্রাপ্য। যে আপনার হাসিনা পরবর্তী রেজিমের অধীনে এবং আমরা যদি এর আগের যে ইসলামের প্রতি যে আক্রোশ রাষ্ট্রীয় পর্যায়ে ওই বিষয়টাকে পরিমাপ করি, তাহলে অবশ্যই ইসলামিক দলগুলো একত্রিত হতে পারা এবং ইসলামকে কেন্দ্রে রেখে কোনো কিছু করার অ্যাক্টিভিজমের মধ্যে আবদ্ধিত হওয়া অবশ্যই তারা ধন্যবাদ পাওয়ার প্রাপ্য এবং এবং তাদেরকে সাধুবাদ জানাতেই হয়। কিন্তু অবভিয়াসলি প্রশ্ন আসে যে আপনার ইসলামিক দলগুলো যে কারণে একতাবদ্ধ হচ্ছে, যদিও এখানে কোনো ফাইনাল এখনও প্রপোজাল পেশ করা হয়নি বা এখনো কোনো ফাইনাল স্টেজে এটা পৌঁছায়নি, প্রশ্ন আসে যে মানে এদের পারপাসটা কি? তারা ধরেন বিভিন্ন দল একত্রিত হয়ে তারা কি পারপাসটা অ্যাচিভ করার চেষ্টা করছে। হ্যাঁ, এটা এই ব্যাপারে আমরা এখনো ক্লিয়ার না। তারা এখনো দেশবাসীকে এই ধরনের পরিষ্কার কোনো মেসেজ দেয়নি। হয়তো আমরা তাদের অ্যাক্টিভিজম থেকে যেটা বুঝতে পারি যে তারা নির্বাচনকে কেন্দ্র করে তারা ইসলামিক দলগুলো একটা জোট করতে চাচ্ছে, যাতে
ইসলামকে কেন্দ্র করে ভোটার শ্রেণী বা যারা আপনার ভোটে অংশগ্রহণ করে থাকে সেই ভোটগুলো যাতে একটা এই লটের মধ্যে আপনার অ্যাট্রাক্ট করা যায়, ওই হিসেবে তারা একত্রিত হওয়ার চেষ্টা করছে। এখন এটা যদি শুধুমাত্র এই পারপাসেই হয় যে শুধুমাত্র নির্বাচনে একটা জয়লাভ করা বা নির্বাচনে একটা ভালো পজিশনে যাওয়া, শুধুমাত্র যদি এই পারপাসেই হয়, তাহলে আমি অন্যান্য দলগুলো যে আপনার বিএনপি বা আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, তাদের সাথে তেমন কোনো আমি পার্থক্য এখানে দেখতে পাই না। যে যদি নির্বাচনকে কেন্দ্র করেই আপনার বিষয়টা হয়, যেরকম আওয়ামী লীগ বিএনপি এবং জামাতে ইসলামী জোট করেছে, যেরকম আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি জোট করেছে, সেরকম এরকম একটা জোট আপনি ভোটারদেরকে একটা লটের মধ্যে অ্যাট্রাক্ট করার জন্য আপনি একটা জোটের ফর্ম করছেন। এখন কথা হচ্ছে যে এই বিষয়টা দেশবাসীর কাছে পরিষ্কার করা যে ওনারা কেন এই জোটটা করতে চাচ্ছেন, ওনাদের আলটিমেট অবজেক্টিভ কি, এই জোটের মাধ্যমে ওনাদের কি কোনো বিগার পারপাস রয়েছে কিনা। কারণ ওনাদের প্রপোজাল যেগুলো, ইভেন যদি আপনি ওই সংস্কারের প্রপোজালগুলো দেখবেন যে ওইখানে ইসলামিক কোনো সংস্কার বা ইসলামের কোনো কথা বলা হয়নি, যেটা নিয়ে আপনার সোশ্যাল মিডিয়াতে বেশ ভালোভাবে ট্রল করা হচ্ছে যে ইসলামিক দলগুলো ইসলামের কথা বলছে না। সো অবভিয়াসলি এটা মাথায় রেখে আপনি যদি দেখেন, যদি এটা শুধুমাত্রই আপনার নির্বাচনকে কেন্দ্র করে দল হয়, এই জোট হয়, তাহলে আমি এখানে কোনো গুণগত পার্থক্য দেখি না অন্যান্য ওই দলগুলোর জোটের মাধ্যমে। বা যদি ওনাদের কোনো বিগার পারপাস থেকে থাকে যেটা ওনারা অ্যাচিভ করতে চাচ্ছেন এই জোটবদ্ধতার মাধ্যমে, তাহলে সেটা দেশবাসীর কাছে পরিষ্কার করলে তখন হয়তো আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো যে এর মাধ্যমে আসলে উম্মার বা বাংলাদেশের মানুষের কোনো উপকার হবে কিনা। ওকে, ইসলাম ভাই, আপনি বলতেছেন যে তারা ক্লিয়ারলি বলতেছে না যে তারা ইসলাম চায় কিনা, তাদের ওই ধরনের ম্যানিফেস্টো এখন পর্যন্ত আসে নাই। বাট কিছু কিছু মানুষ তারা বলতে পারে যে জামায়াত ইসলাম অ্যান্ড সো কল্ড আদার যে পলিটিক্যাল পার্টিগুলি, তাদের অ্যালায়েন্সের পিছনে একটা বড় কারণ, যেটা জামায়াত ইসলামের যে গতকালকে যে মিটিং হয়েছে সেখানেও তারা বলছে যে তারা নির্বাচনী সংস্কার চায় যাতে পার্লামেন্টে দে ওয়ান্ট প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। তার মানে হচ্ছে যে দেশের 40% মানুষ যদি তাই এই অ্যালায়েন্সে ভোট দেয়, তারা বাংলাদেশে পার্লামেন্টে 40% সিট তারা চায়। দ্যাট মিনস তারা বিগার একটা স্টেক হোল্ডার হইতে চায় পার্লামেন্টে, সো দে ক্যান বি পার্ট অফ দ্য ডিসিশন মেকিং ইফ দে আর নট দ্য মেজরিটি। তো এই ব্যাপারে আপনি কি বলতে চান, যে বা আপনার অ্যানালজি কি এই ব্যাপারে? দেখুন, বিষয়টাকে আপনি যদি এভাবে দেখেন যে ইভেন ধরেন তারা যদি জোটবদ্ধ হয়ে আপনার সংসদে বিরোধী দল হিসেবে উপস্থিত হতে চায়, যদি পলিসিগুলোকে আপনার শেপ করতে চায়, বিভিন্নভাবে ইম্প্যাক্ট রাখতে চায়, বা উইথ দিস মাইন্ডসেট আপনি আসলে বাংলাদেশের রাজনীতির গুণগত কোনো পরিবর্তন আনতে পারবেন না। বিকজ আপনি যদি দেখেন দীর্ঘ সময় ধরে ইসলামিক দলগুলো যে আপনার এই পজিশনে যাওয়ার জন্য চেষ্টা করে এসেছে, এবং আমরা যদি দেখি যে প্রধানতম যেটা আপনার দল জামাতে ইসলামী, তারা একসময় সরকারের সাথে অংশীদারিত্ব ছিল, কিন্তু আমরা দেখি না বাংলাদেশের রাজনীতিতে এর কারণে আপনার পলিসিগত বা আপনার আইনগত দৃষ্টিকোণ থেকে কোনো পরিবর্তন এসেছে, যেটা তারা সবসময় দাবি করে থাকে। আপনি যদি শুরু থেকে আপনি ধরেন, যদি বাংলাদেশের প্রধান দলগুলো যেটা আওয়ামী লীগ এবং বিএনপি, তারা কখনো এই মাইন্ডসেট থেকে তারা বাংলাদেশের রাজনীতিতে মানুষের কাছে গিয়ে ভোট চায় না। আপনি যদি এই মাইন্ডসেট থেকে গিয়ে ভোট চান যে না আমরা প্রধানতম বিরোধী দল হতে চাই, বা বাংলাদেশের পলিসিগুলোকে শেপ করতে চাই, বা বাংলাদেশের পলিসিগুলোতে তৈরি হওয়ার ক্ষেত্রে ইম্প্যাক্ট রাখতে চাই, তাহলে আপনি অলরেডি আপনার হার মেনে বাংলাদেশের এই জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছেন, যেখানে আপনি আপনার ভোটারদের কাছ থেকেও আপনি কনফিডেন্স লুজ করে ফেলছেন ইভেন তাদের সামনে যাওয়ার আগে। ইন্টারেস্টিং পয়েন্ট। এই ব্যাপারে হয়তো আপনার কাছে আমার আরও 2টা প্রশ্ন থাকবে। আমার পরের প্রশ্নটা হইতেছে যে ওভারঅল তারা হয়তো বাংলাদেশের যে একটা ইসলামিক মাইন্ডের যে ক্রাউড আছে তাদের কাছে হয়তো অ্যাপিল করতে চাইতেছে যে উই আর অ্যান অ্যালায়েন্স অ্যান্ড আমাদেরকে ভোট দেন, তো পার্লামেন্টে আমাদের বড় ইসলামিক যেই রিপ্রেজেন্টেশন এটা বড় থাকবে। হোয়াট অ্যাবাউট জেনারেল পিপল, বাংলাদেশের আপামর যে জনসাধারণ, তাদের কাছে তাদের কোনো ইউনিকনেস কি আছে, বা বাংলাদেশকে গভর্ন করার মতো এই অ্যালায়েন্সের কাছে, বা ওভারঅল ধরেন আপনি বললেন বিএনপির পলিসি বা ইন দ্য পাস্ট আওয়ামী লীগের যে পলিসিগুলি ছিল, যেই ধরনের পলিসি দিয়ে তারা দেশকে রান করছে, এর থেকে এই ইসলামিক অ্যালায়েন্স কোথায়, তাদের ডিফারেন্সটা কোথায়? ডু দে হ্যাভ এনিথিং ইউনিক বাংলাদেশের মানুষের জন্য বা বাংলাদেশের ফিউচারের জন্য?
জি, সেটাই আমি শুরুর দিকে বলার চেষ্টা করেছি যে ইভেন জোটবদ্ধ হয়েও যদি আপনার ম্যানিফেস্টো এবং আপনি কি করতে চান যে নির্বাচিত হওয়ার পর সেটা যদি ক্লিয়ারলি মেনশন না করেন, তাহলে আসলে গুণগত কোনো পরিবর্তন থাকছে না অন্যান্য দলগুলোর সাথে। আপনি যদি ক্লিয়ারলি না বলেন আপনি নির্বাচিত হওয়ার পর কি আপনি এমন কোনো গুণগত পরিবর্তন আনবেন বাংলাদেশের রাজনীতিতে বা বাংলাদেশের রাষ্ট্রীয় আপনার পরিচালনার ক্ষেত্রে কি পরিবর্তন আনবেন, আপনি বাংলাদেশের যেগুলো আপনার মোটা দাগে যে বড় সমস্যাগুলো, বেকারত্ব, দারিদ্রতা, আপনার এই অর্থনৈতিক সমস্যা, মানুষ এই বাংলাদেশের জাতীয় সম্পদগুলোকে এই পরিচালনা করার ক্ষেত্রে যে প্রাইভেটাইজেশন, সেগুলোকে আপনার জাতীয়করণ করা হবে কিনা, আপনি বিশাল একটা সংখ্যক ছেলেপেলে আপনার ইউনিভার্সিটি থেকে পাশ করে বের হয়, তাদের কিভাবে আপনি চাকরির নিশ্চয়তা দিবেন, কিভাবে আপনি গার্মেন্টস শ্রমিকদের জীবনের মান উন্নয়ন করবেন, কিভাবে পথশিশুদেরকে আপনি অ্যাকোমোডেট করবেন, কিভাবে আপনি শ্রমজীবীদেরকে তাদের জীবনের মান উন্নয়ন করবেন, এই ব্যাপারে যদি আপনার স্পেসিফিক কোনো নির্দেশনা বা আপনার স্পেসিফিক কোনো ম্যানিফেস্টো না থাকে, তাহলে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে আপনি যতই একতাবদ্ধ বা জোটবদ্ধ হন না কেন, আপনি আসলে নতুন কোনো কিছু বাংলাদেশের মানুষের কাছে অফার করছেন না। তো এই হীনমন্যতা বা এই সিদ্ধান্তহীনতার কারণে মানুষ আপনার রাজনীতিতে তেমন কোনো নতুনত্ব দেখতে পাচ্ছে না। সেই একই গতানুগতিকভাবে যে রাজনীতি বাংলাদেশে হয়ে আসছে তারই প্রতিফলন দেখতে পাচ্ছে আপনারও ইভেন ওই জোটবদ্ধ রাজনীতিতে। জাকাল্লাহ খান ইসলাম ভাই, তো এই ব্যাপারে আপনার কাছে আমার শেষ প্রশ্ন হবে যে কাম দ্য ইলেকশন টাইম, জামায়াত ইসলাম অ্যান্ড ইটস অ্যালায়েন্সেস, যে ইসলামিক অ্যালায়েন্সেস, তারা যদি ভোটে যায় ওই অ্যালায়েন্স নিয়ে, এটার এফেক্টিভনেস কী হবে? আর দে ট্রাইং টু চেঞ্জ দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ, বা তারা কতটুকু এফেক্টিভ হইতে পারে? আপনি কি মনে করেন যে এর কোনো বাস্তব কোনো প্রতিফলন কি আমরা বাংলাদেশের মানুষের জীবনে বা বাংলাদেশের যে ওভারঅল লাইফ, মানুষের যে ডে টু ডে লাইফ, এর মধ্যে কোনো চেঞ্জ দেখতে পারবো কিনা আমরা? ধন্যবাদ। দেখুন, যেহেতু ইসলামকে কেন্দ্র করে এই জোট এবং এই জোটের আপনার একতাবদ্ধকরণ, সো আমি মনে করি যে আপনার কিছু বিষয় তাদের ম্যানিফেস্টোতে ক্লিয়ার করা উচিত। যেমন ধরেন, বাংলাদেশের সংবিধান আপনার ইসলামের সাথে কন্ট্রাডিক্টরি এবং এটার সাথে তাদের কমপ্লিসিট হওয়া উচিত নয়, এবং তাদেরকে ক্লিয়ারলি বলা উচিত যে বাংলাদেশের সংবিধানকে তারা যদি নির্বাচিত হয়ে যায় তাহলে তারা ইসলামিক সংবিধান দ্বারা রিপ্লেস করবে। বাংলাদেশের সংবিধান যে অন ইসলামিক এবং ইসলামের সাথে কন্ট্রাডিক্ট করে, এইখানে কোনো ইভেন আপনার স্কলারদের মধ্যে কোনো দ্বিমত নেই, বাংলাদেশের যারা প্রতিষ্ঠা স্কলার আছেন তাদের মধ্যে কোনো দ্বিমত নেই। যেখানে আপনার সার্বভৌমত্বের অধিকারী করে দেওয়া হচ্ছে জনগণকে, অবভিয়াসলি সেই সংবিধান আপনার ইসলামিক দলগুলো কখনোই মেনে নিতে পারে না, বা এই ক্ষেত্রে তাদের কখনোই কমপ্লিসিট হওয়া উচিত নয়। তো সেই কারণে আপনার ইসলামিক সংবিধান প্রণয়নের মাধ্যমে, ইসলামিক সংবিধান আপনার বাংলাদেশে প্রচলন করার মাধ্যমে আপনার বাংলাদেশের রাজনীতি এবং মানুষের জীবনে একটি গুণগত পরিবর্তন আনা যেতে পারে। এবং তাদেরকে ক্লিয়ারলি এটা বলা উচিত যে বাংলাদেশের আপনার অর্থনৈতিক সমস্যা, বেকারত্বের সমস্যা, দুর্নীতির সমস্যা, এগুলো কিভাবে তারা সলভ করবেন। এগুলো যেহেতু গত স্বাধীনতার পর থেকে বাংলাদেশের এক্সিস্টিং কনস্টিটিউশন দ্বারা এগুলো সলভ করা সম্ভব হয়নি কোনো রাজনৈতিক দলের পক্ষে, তাহলে এগুলো তারা কিভাবে আপনার সলভ করবেন। আমি যে আগে বলছিলাম যে বিভিন্ন রাজনৈতিক দলের কাছে যে ইসলামিক কনস্টিটিউশন রেডিলি আপনার পাওয়া যাচ্ছে, ওইখানে বিস্তারিতভাবে ব্যাখ্যা করা আছে কিভাবে আপনি বাংলাদেশের বেকারত্ব সমস্যার সমাধান করবেন, কিভাবে অর্থনৈতিক সমস্যাকে আপনি ডিল করবেন, কিভাবে আপনি IMF এর মতো একটি আপনার জুলুমবাজ একটি প্রতিষ্ঠানকে আপনার অভ্যন্তরীণ ভূমির অর্থনৈতিক ব্যবস্থায় হস্তক্ষেপ থেকে বিতাড়িত করবেন। যেহেতু আমরা দেখতে পেয়েছি হিস্টোরিক্যালি যে তারা বিভিন্ন আপনার অন্যায় সত্য প্রয়োগের মাধ্যমে আপনার অর্থনীতিকে ধ্বংস করার ক্ষেত্রে কাজ রাখে, IMF এবং ওয়ার্ল্ড ব্যাংকের ক্ষেত্রে। তো এই কনস্টিটিউশনের মাধ্যমে আপনি বিস্তারিতভাবে দেখতে পাবেন কিভাবে আপনি এই ফরেন ইন্টারভেনশনগুলোকে আপনি আপনার অর্থনীতি থেকে সরিয়ে দিতে পারবেন, এবং কিভাবে আপনি ইসলামিক দিনার এবং দিরহাম ব্যবস্থায় আপনার প্রবেশ করার মাধ্যমে যে ক্যাপিটালিস্টিক যে ওয়ার্ল্ড অর্থনৈতিক ব্যবস্থা, সেখান থেকে বের হয়ে আসবেন এবং নতুন একটি অর্থনৈতিক ব্যবস্থার প্রচলন করবেন ইসলামের ভিত্তিতে। ইসলামিক কনস্টিটিউশন প্রবর্তনের মাধ্যমে আপনার বাংলাদেশের অধিকাংশ সমস্যার যে এক্সিস্টিং যে সমস্যাগুলো সমাধান
অতি আপনার স্মুথলি করা যাইতে পারে। আমরা দীর্ঘদিন ধরে দেখতে পাচ্ছি যে বাংলাদেশে আপনি ধরেন স্বাধীনতার পরবর্তী সময়ে এখনো পর্যন্ত একটি স্বাধীন দেশ আপনার তার এই জ্বালানি সমস্যার সমাধান করতে পারলো না, মানুষকে তার প্রয়োজনীয় আপনার ইলেকট্রিসিটি প্রোভাইড করতে পারলো না। আমরা এখনো পর্যন্ত বাংলাদেশের লোডশেডিংয়ের সমস্যায় জর্জরিত। তাহলে আপনি কিভাবে ওই ইসলামিক জোট হোক বা যে কোনো ধরনের রাজনৈতিক দলেই হোক, তাদেরকে ক্লিয়ারলি বলতে হবে তারা এইসব সমস্যার কিভাবে সমাধান করবে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ইলেকট্রিক খাতকে প্রাইভেটাইজেশন করার মাধ্যমে রিসেন্টলি আমরা দেখতে পেয়েছি হাসিনার আমলে যে আদানি গ্রুপের সাথে যেই আপনার চুক্তি, সেই চুক্তির কারণে বাংলাদেশের মানুষ কি অসময় একটি চুক্তির আড়ালে পড়ে বাংলাদেশের অর্থনীতিতে কত বিশাল অঙ্কের টাকা বের হয়ে যাচ্ছে, এবং এর ফলে যে বাংলাদেশ কিভাবে সাফার করছে। এবং ইসলামিক ব্যবস্থা অ্যাপ্লাই করার মাধ্যমে আপনি এসব সমস্যার থেকে ইজিলি মুক্তি পেতে পারেন। ভাই আমার এই ব্যাপারে একটা প্রশ্ন ছিল যে আপনি বলতেছেন অনেকগুলি ইন্টারেস্টিং পয়েন্ট মেক করছেন, তো এখানে বাংলাদেশে অলরেডি যে এক্সিস্টিং সিস্টেম আছে, এখানে আপনার দেয়ার আর মেনি কন্ট্রাক্টস, এইসব প্রাইভেটাইজেশনের কথা বললেন, তাদের সাথে রাষ্ট্রের কন্ট্রাক্ট আছে। আপনার যে মুদ্রার কথা বললেন, সেইখানে আপনার ওয়ার্ল্ড ব্যাংকের কাছ থেকে বা IMF-এর কাছে বাংলাদেশের ঋণ আছে অলরেডি। এগুলি কিভাবে ডিল করবে? কারণ এগুলি প্রি এক্সিস্টিং অনেক আমি বুঝতেছি না যে এটা কিভাবে একটা নতুন গভর্নমেন্ট, একটা নতুন কনস্টিটিউশনের মাধ্যমে অল অফ দিস থিংস স্মুথলি ডিল করবে, বিকজ এগুলি অনেক লেগেসি নিয়ে চলতেছে বাংলাদেশ। তো আপনি যদি এই ব্যাপারগুলি একটু ডিটেলে গিয়ে বলতেন, হয়তো আমাদের দর্শকরা এই ব্যাপারে এটা আরো অ্যাপ্রিশিয়েট করতে পারবে। জি দেখুন, বিষয়টা হচ্ছে আপনি যদি এক্সিস্টিং ওয়ার্ল্ড অর্ডারের প্রচলিত ব্যবস্থায় আবদ্ধ থাকেন, তাহলে অবভিয়াসলি আপনি এইসব কন্ট্রাক্ট থেকে কখনোই মুক্তি পাবেন না, এবং এইসব কন্ট্রাক্টের যেই টার্মস অ্যান্ড কন্ডিশন আপনি সাইন করেছিলেন সেগুলো আপনাকে মেনটেন করে যেতে হবে। বা যেহেতু ইসলামকে কেন্দ্র করে একটি জোট হওয়ার কথা বলছে, এবং আমরা কথা বলছি যে তাদের ম্যানিফেস্টো কী হতে পারে এবং তারা নির্বাচিত হয়ে গেলে কী করতে পারে, এবং সেটা যদি একটি নতুন বিশ্ব রাজনৈতিক ব্যবস্থার প্রবর্তন হয়, ইসলামিক রাজনৈতিক ব্যবস্থার প্রবর্তন হয়, ইসলামিক একটি রাষ্ট্রের উদ্ভব হয় এই জোটের মাধ্যমে, তাহলে আপনার যে এক্সিস্টিং যে অপ্রেসিভ ওয়ার্ল্ড অর্ডারের মাধ্যমে যে চুক্তিগুলো, তার টার্মস অ্যান্ড কন্ডিশন মানতে আপনি বাধ্য নয়। এবং আপনি যদি এই এক্সিস্টিং ওয়ার্ল্ড অর্ডারের টার্মস অ্যান্ড কন্ডিশন থেকে বের না হন, তাহলে এর জাতাকলে আপনাকে পিষ্ট হতে হবে জেনারেশন বাই জেনারেশন। আমি বলছিলাম যে আদানির সাথে যেই চুক্তি আমরা দেখতে পাচ্ছি, এর কারণে মানুষ কি পরিমাণ সাফার করছে, যে বাংলাদেশের অর্থনীতি কিভাবে সাফার করছে। আপনি যদি দেখুন ইসলামিক কনস্টিটিউশনের ধারা যে প্রাকৃতিক সম্পদ, যে আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়ে যে প্রাকৃতিক সম্পদ শুধুমাত্র জনগণের অধিকার, যে আপনার প্রাকৃতিক সম্পদ যদি রাষ্ট্রীয়করণ করা হয় এবং আপনার এইগুলোকে রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে অধিগ্রহণ করা হয় প্রাইভেটাইজেশনের বদলে, তাহলে রাষ্ট্র নামমাত্র মূল্যে এই প্রাকৃতিক সম্পদগুলোর সার্ভিসকে জনগণের কাছে পৌঁছে দিতে পারবে। আপনার কোনো মিডলম্যানের প্রয়োজন নেই, আপনার কোনো এখানে আদানি গ্রুপ বা অন্যান্য গ্রুপের প্রয়োজন নেই। অনেকে হয়তো প্রশ্ন করতে পারে এত বিশাল কর্মযোগ্য রাষ্ট্রের পক্ষে কিভাবে সম্ভব। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাষ্ট্র এই বিশাল কর্মযোগ্য করছে, এটা রাষ্ট্রের পক্ষে ইম্পসিবল তেমন নয়। কিন্তু আমাদের দেশগুলোতে সমস্যা হচ্ছে যে রাষ্ট্র আপনার অন্যায় চুক্তি করার কারণে তাদের রাজনৈতিক নেতাদের বা রাজনৈতিক দলগুলো বেনিফিটেড হওয়ার কারণে এই চুক্তিগুলোকে দীর্ঘায়িত করে বা মানুষের সাফারিংকে দীর্ঘায়িত করে। ইজ নট যে রাষ্ট্রের সেই ক্যাপাবিলিটি নেই যে এই প্রাকৃতিক সম্পদগুলোকে রাষ্ট্রায়ত্ত করার। ইসলাম ভাই, থ্যাংক ইউ এই ব্যাপারটা এক্সপ্লেইন করার জন্য। বাট আরেকটা ব্যাপারে আপনার একটু ক্লারিফিকেশন দরকার, যেটা আপনি হয়তো খুব ইজিলি বলে ফেলছেন, কিন্তু আমার কাছে মনে হইতেছে এবং দেশের সাধারণ জনগণ তারাও আমার সাথে একমত হবে আমি মনে করি, যে আপনি বলতেছেন বাংলাদেশের মতো একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি যারা IMF-এর লোনে জর্জরিত, ওয়ার্ল্ড ব্যাংকের লোনে জর্জরিত, এবং ইন এ ডাইরেক্ট অর ইনডাইরেক্ট ইনফ্লুয়েন্স বাই ইউনাইটেড স্টেটস, এখানে কিভাবে সাডেনলি বাংলাদেশের মতো একটা দেশ ডিক্লেয়ার করবে যে আমাদের এখানে একটা ইসলামিক অ্যালায়েন্স পার্টি পার্লামেন্টে গেছে, এবং তারা এই যে হিস্টোরিক যেই ইনফ্লুয়েন্স অফ ফরেন পাওয়ার্স, ফর এক্সাম্পল আমেরিকা, দ্য ওয়েস্ট ইন অ্যাজ আ হোল, এবং ইন্ডিয়া, তাদের এই ইনফ্লুয়েন্স রাতারাতি আপনি বন্ধ করে দিবেন। ইট সাউন্ডস আ বিট ড্রিমি। এটা কিভাবে সম্ভব? আপনি যদি এই ব্যাপারে ক্ল্যারিফাই করেন।
জি, ধন্যবাদ। দেখুন, যে আমি প্রথমে যেটা বলছিলাম, আপনি যদি এক্সিস্টিং রাজনৈতিক ব্যবস্থার মাধ্যমে পরিবর্তন আনতে চান, সেটা কখনোই সম্ভব না। এই ধরেন আপনার একটি আহ, বৈপ্লবিক একটি পরিবর্তন নিয়ে আসার পক্ষে সেটা সম্ভব না, যেহেতু আপনি রাজনৈতিক এক্সিস্টিং রাজনৈতিক বিশ্ব ব্যবস্থায় সাবস্ক্রাইব করে আছেন, সেটা কখনোই সম্ভব না। কিন্তু আমি যেটার প্রস্তাব করছি বা আমি যেটা বলছি যে ইসলামিক জোটগুলো এই কাজটি করুক, ইসলামিক রাজনৈতিক ব্যবস্থার প্রবর্তন এবং ইসলামিক রাষ্ট্রের উদ্ভব করুক, এই কাজটি করুক, সেটি একটি ভিশনারি এবং বৈপ্লবিক একটি ব্যবস্থা, যেখানে আপনি বর্তমান প্রচলিত ব্যবস্থাকে চ্যালেঞ্জ করেই আপনাকে এই ব্যবস্থার প্রচলন করতে হবে। আপনি যেটা বলছেন যে এই জঞ্জাল থেকে কিভাবে আপনি মুক্ত পাবেন এত ইজিলি, অবভিয়াসলি প্রত্যেকটা অভ্যুত্থান, আমরা ধরেন যখন হাসিনা রেজিম ছিল, মানুষ এই বলা বলি করতো যে এটা ইম্পসিবল, হাসিনার হাত থেকে ছাড়া পাওয়া ইম্পসিবল, যেহেতু ভারত দ্বারা ব্যাকড আপ এবং পশ্চিমা এই অন্যান্য শক্তি দ্বারা ব্যাকড আপ, এবং হাসিনা এমনভাবে সব জায়গায় তার বাহিনী বসিয়ে রেখেছে যে সেখান থেকে তার এই করাল গ্রাস থেকে আপনি মুক্ত হওয়া সম্ভব না। বা অভ্যুত্থানের মাধ্যমে এটা আমরা আমাদের নিজের চোখের সামনেই দেখেছি কিভাবে হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছিল। তো আপনি যখন একটি অভ্যুত্থান হয়, যখন একটি বৈপ্লবিক চিন্তার উদ্ভব হয়, যখন একটি বৈপ্লবিক পরিবর্তন কোনো সমাজে নিয়ে আসে, তখন ওই এক্সিস্টিং ব্যবস্থাকে আপনার চ্যালেঞ্জ করে নিয়ে আসে এবং এর মাধ্যমে আপনার ওই এক্সিস্টিং ব্যবস্থার যেই প্রচলিত করাল গ্রাসগুলো, এগুলোকে ছিন্ন করতে হয়, এগুলোকে মুক্ত করতে হয়। যেরকম হাসিনার আয়নাঘরকে ভেঙে দেওয়া হয়েছে, যেরকম হাসিনার আয়নাঘরকে পুলিশ বাহিনীকে চ্যালেঞ্জ করা হয়েছে, ওইভাবে বিশ্ব ব্যবস্থাকে চ্যালেঞ্জ করার মাধ্যমেই আমার প্রস্তাবনা হচ্ছে সেটাই, যে বিশ্ব ব্যবস্থাকে চ্যালেঞ্জ করার মাধ্যমেই এই ব্যবস্থার প্রচলন করতে হবে। ইন্টারেস্টিং পয়েন্ট আপনি মেক করতেছেন, বাট ইন দ্য কারেন্ট ক্লাইমেট আমরা দেখতেছি বাংলাদেশে আপনার এই সপ্তাহে ইউনাইটেড নেশনের যে মানবাধিকার যে সংস্থা, তার নতুন অফিস খোলা হয়েছে। এর কয়েক মাস আগে আমরা দেখছি যে তারা রোহিঙ্গাদেরকে প্রত্যাবর্তন করার জন্য তাদের সাথে চুক্তি করে মানবিক করিডোর নামে একটা ডিল করতেছে ইউনাইটেড নেশনের সাথে। সো সিমস লাইক যে এইসব ব্যাপারগুলি এত ইজি না। আপনি এই যে, যদিও আমরা দেখতেছি যে বাংলাদেশের মধ্যে কিছু ইসলামিক মুভমেন্টরা এটার অপোজ করতেছে, বাট ওভারঅল আপনার বুঝতে হবে যে এই ব্যাপারগুলি থেকে বের হয়ে আসা বাংলাদেশের মতো একটা রাষ্ট্রের পক্ষে খুব ইজি না, যেখানে আমাদের মিলিটারি পাওয়ার এত বেশি না, আমাদের ইকোনমিক পাওয়ার ওই ধরনের নাই। কিভাবে বাংলাদেশের মতো একটা দেশ বের হয়ে আসবে? আমরা দেখতেছি, যেটা আমি বললাম, যে উই আর অন দ্য ফেস অফ যে ইউনাইটেড নেশন বাংলাদেশে একটা অফিস তাদের থাকবে, মানবাধিকারের অফিস থাকবে। তো এইটা আপনি কিভাবে ক্লারিফাই করবেন বাংলাদেশের মানুষের জন্য? জি, অ্যাবসলিউটলি। আমরা যদি আমাদের আগের ডিসকাশন থেকে দেখি যে ইউনাইটেড নেশন একটি ফেইল্ড অর্গানাইজেশন, বাংলাদেশে তার মানবতা রক্ষা করার জন্য তার অফিসের উদ্বোধন করার মানেই হচ্ছে আপনার সরকার কোনো ধরনের ভিশন রাখে না, না মানুষের জন্য, না নিজের দেশের উন্নয়নের জন্য, না কোনো কিছুর জন্য। সো এই ভিশন না রাখার কারণে ইউনাইটেড নেশনের মতো একটি দুর্বল এবং ফেইল অর্গানাইজেশন এখানে ইন্টারভিন করছে। আপনি মানবিক করিডোরের কথা বলছেন যে কিভাবে এই ধরনের মানবিক করিডোর আপনি স্টপ করবেন, যদিও বাংলাদেশের মানুষের এই বিরোধিতার কারণে এটা অনেকটা ধামাচাপা পড়ে গিয়েছে। আপনি দেখুন, তারা মানবিক করিডোরে ঢুকতে চাচ্ছে, যেটা আপনার এই রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে আপনি যদি দেখেন যে মায়ানমারে যে চায়নার যে আধিপত্য, যে মায়ানমারের ওই অঞ্চলে চায়নার যে আধিপত্য, সেই আধিপত্যকে খর্ব করার জন্য বাংলাদেশের মতো দুর্বল একটি রাষ্ট্রকে ব্যবহার করে তারা ওই জায়গায় ঘাঁটি গাঁথতে চাচ্ছে, যেরকম তারা ইউক্রেনে করেছিল, যেরকম তারা অন্যান্য জায়গায় করেছিল। তারা বলতে বোঝাচ্ছি ইউএস, যে আপনার এই আমেরিকান রাজনৈতিক ব্যবস্থাকে। এখন কথা হচ্ছে যে আপনার যেহেতু ভিশন নেই আপনার দেশের মানুষের জন্য, আপনার যেহেতু কোনো উন্নয়নের পরিকল্পনা নেই, আপনার একমাত্র চিন্তা হচ্ছে যে দেশের সম্পদকে যে কোনোভাবে বিদেশে পাচার করে আপনি একটা সুখী সমৃদ্ধ জীবনযাপন করার বিদেশের মাটিতে, তাই আপনি ইউনাইটেড নেশনের মতো দুর্বল একটি অর্গানাইজেশনের সত্ত্ব মেনে তাকে অফিস করতে দিচ্ছেন, বা মানবিক করিডোরের কথা বলছেন, বা এটার জন্য আপনার দেশের মানুষের উপর জোর খাটানোর চেষ্টা করছেন, বিকজ আপনার দেশের মানুষের জন্য কোনো অভিলাষ বা ইচ্ছা আপনার মধ্যে নেই। ইন্টারেস্টিং। আপনি ইউনাইটেড নেশনের মতো এত বড় একটা অর্গানাইজেশনকে, আমরা জানি যে ওয়ার্ল্ডের মধ্যে রুয়ান্ডা,
মেনি আদার প্লেসেস তারা ভেরি এফেক্টিভলি অনেক কাজ করছে। এখানে আপনি কিভাবে বলতেছেন ইউনাইটেড নেশনের মতো একটা অর্গানাইজেশন যেটা আপনার পুরো ওয়ার্ল্ডের মধ্যে কাজ করে, তাদেরকে কিভাবে আপনি ইনএফেক্টিভ বলতেছেন? ইটস নট ভেরি রেশনাল, ইজ ইট? দেখুন, আমি মনে করি আপনার ফিলিস্তিন পরবর্তী বিশ্বে যে আপনার গত 2 বছর ধরে ফিলিস্তিনের যেই আপনার অবস্থা, এর পরবর্তী বিশ্বে যে আপনার ইউনাইটেড নেশনকে ফেইল্ড বলা বা ইউনাইটেড নেশনকে আপনার যে কোনো ধরনের ইফেক্টিভ একটা অর্গানাইজেশন বলা, আই থিঙ্ক ইটস নট এ সারপ্রাইজ। পুরো দুনিয়ার মানুষ এটা অবজার্ভ করছে তাদের চোখের সামনে। বা ইভেন আপনি যদি কনসিডার করেন ফর দ্য ফেস ভ্যালু যে আপনার ওই ওয়ার্ল্ড ওয়ার টু এর পরে যখন ইউনাইটেড নেশন আপনার ইনঅগারেট করা হলো, যখন ইউএস তার হেজেমনিকে পুরো দুনিয়াতে স্প্রেড করার জন্য, তার বি টিম হিসেবে কাজ করার জন্য, বিভিন্ন রাষ্ট্রকে প্রেশারাইজ করার জন্য ইউনাইটেড নেশনকে নিয়ে আসলো। এর পরবর্তী সময়ে আমরা কি দেখি যে ইউএস যেখানেই চেয়েছে সেখানেই যুদ্ধ লাগিয়েছে, যেখানেই তার গণতন্ত্রের কথা বলে যেতে চেয়েছে সেখানেই সে গণতন্ত্রের কথা বলে যুদ্ধ লাগিয়েছে। এবং আমরা দেখেছি ইউনাইটেড নেশনের এমন একটি অবস্থান যে সেটা ধরেন একটি সূক্ষ্ম একটি পাতলা পর্দা দিয়ে কোনো রকম চেষ্টা করা ইউএসকে বাধা দেয়া। এবং এর পরবর্তীতে আমরা কি দেখি যে তারা শুধুমাত্র ওইসব দেশকে স্যাংশন দিয়েছে বা ওইসব দেশের বিরুদ্ধে কথা বলেছে যেগুলো আপনার ইউএস এর অ্যান্টি যে দেশ। আপনি রাশিয়ার কথা বলতে পারেন, ইরানের কথা বলতে পারেন, মধ্যপ্রাচ্যের কথা বলতে পারেন, ফিলিস্তিনের কথা বলতে পারেন, যে কোনো জায়গায় কথা বলেন না কেন, ইউএস বিরোধী যেই লটগুলো, যে দেশগুলো আপনার পুরো বিশ্বে আছে, ওই দেশগুলোর উপর বিভিন্ন রকম স্যাংশন আরোপ করার জন্য ইউনাইটেড নেশন কাজ করেছে। এবং যেখানে অন্যায়ভাবে অন্যায্যভাবে আপনার ইউএস এবং ওয়েস্টার্ন শক্তিগুলো প্রবেশ করতে চেয়েছে, ইউনাইটেড নেশন একটি সহায়ক ভূমিকা পালন করেছে সেখানে তাদেরকে পথ করে দেওয়ার জন্য। আমরা ইরাক যুদ্ধের কথা বলতে পারি যে আপনার এই ম্যাস ডিস্ট্রাকটিভ ওয়েপেন আছে বলে, যে মিথ্যা কথা বলে যে ইরাক যুদ্ধে তারা প্রবেশ করলো, ইউনাইটেড নেশন সেটা ধরেন এখন সেই সময়ের কাগজপত্রগুলো ডিক্লাসিফাইড হওয়ার কারণে যখন মানুষ জানতে পারছে যে এটা একটা মিথ্যা কথা বলে প্রবেশ করলো, তাহলে ইউনাইটেড নেশনের টনি ব্লেয়ার এবং জর্জ বুশের এগেনস্টে তাদের এখন পদক্ষেপ কি, তারা কি করছে তাদেরকে আপনার এই বিচারের সম্মুখীন করার জন্য। ইউনাইটেড নেশনের চোখের সামনে আমরা সম্প্রতি আপনার স্রেব্রেনিকার গণহত্যার ওই বর্ষপূর্তিতে আমরা দেখতে পাচ্ছি যে তারা কত দীর্ঘ সময় নিয়ে সেটাকে গণহত্যা হিসেবে আপনার আখ্যায়িত করার জন্য সময় নিয়েছে, যখন কি পুরো দুনিয়ার মানুষের সামনে এটা ক্লিয়ার ছিল যে এটা একটা গণহত্যা। আমরা ফিলিস্তিনের অবস্থা দেখতে পাচ্ছি যে পুরো দুনিয়ার চোখের সামনে লাইভ টেলিকাস্ট হচ্ছে, প্রতিদিন ফিলিস্তিনের জনগণকে এইভাবে ব্রুটালি হত্যা করা হচ্ছে, একটা গণহত্যা যে ধ্বংসযজ্ঞে মিশিয়ে দেওয়া হচ্ছে ফিলিস্তিনের ভূমিকে। আমরা ইউনাইটেড নেশনের কি ভূমিকা দেখতে পাচ্ছি? আমরা ইউনাইটেড নেশনের কি ভূমিকা দেখতে পাচ্ছি যখন নেতানিয়াহু ফ্রিলি পুরো দুনিয়াতে ঘোরাফেরা করছে, শুধুমাত্র একটি মৌখিক কথা বলা ছাড়া, মৌখিক তাকে আপনার এই দায়ী করা ছাড়া ইউনাইটেড নেশনের এইখানে ভূমিকা কি? তা আমি যেটা বলছিলাম যে একটি ফেইল্ড অর্গানাইজেশন ইউএস এর একটি বি টিম হিসেবে কাজ করার জন্য এটাকে ইউএস প্রবর্তন করেছিল ওয়ার্ল্ড অর্ডার 2-তে, যখন সে বসে চিন্তা করছিল আমরা কিভাবে যুদ্ধবিহীনভাবে পুরো দুনিয়ার উপর কর্তৃত্ব স্থাপন করব। ইউনাইটেড নেশন ছিল তার একটি ব্রেন চাইল্ড, যে কিভাবে আমরা বিভিন্ন দেশকে স্যাংশন দিব যারা আমাদের সাথে এগ্রি করবে না, যারা আমাদেরকে প্রতিবন্ধকতার সম্মুখীন করবে। তাদের একটি ব্রেন চাইল্ড যে ওই দেশগুলোকে স্যাংশনের সম্মুখীন করা, ওই দেশগুলোকে অর্থনৈতিকভাবে সাফার করা এবং বিশ্বে একটি জনমত প্রতিষ্ঠিত করা ইউনাইটেড নেশনের মাধ্যমে, যে না এই রাষ্ট্রগুলো আসলে ইভিল রাষ্ট্র, এই রাষ্ট্রগুলো অশুভ রাষ্ট্র, এই রাষ্ট্রগুলোকে আক্রমণ করা জায়েজ, এই রাষ্ট্রগুলোর মানুষগুলোকে ইন দ্য প্রসেস হত্যা করা ভুল নয়। এইটা প্রতিষ্ঠিত করার জন্য ইউনাইটেড নেশনের, এবং আমরা বর্তমান বিশ্বে এই ফিলিস্তিনের পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি ইউনাইটেড নেশন যে ফেইল্ড, এই ব্যাপারে আর কারো মনে কোনো ধরনের সন্দেহ নেই। ইন্টারেস্টিং যে আপনি এই পয়েন্টটা মেক করতেছেন, বাট আমি চাইবো যে আমার যে অরিজিনাল কোয়েশ্চেন ছিল ওইখানে আপনাকে নিয়ে আসা, যেখানে বাংলাদেশে আজকে আপনার ইউনাইটেড নেশনের যে মানবাধিকার সেকশনের যে অফিস খোলা হয়েছে, এখানে ভলকার টুর্ক সে বলতেছে যে দিস ইজ আ রেভলিউশনারি থিং, এটা বাংলাদেশের মানুষের মানবাধিকারের প্রতি যে কমিটমেন্ট আছে এটার একটা প্রতীক।
এবং আমাদের দেশে যে গত জুলাইয়ের যে গণ অভ্যুত্থানে আমরা শুনতে পাইতেছি যে 1000 থেকে 1400 মানুষের যে হত্যা হয়েছে তার বিচার কার্যে তারা সাহায্য করবে। তো আপনি প্রথমে বলতেছিলেন যে একটা ইসলামিক রাষ্ট্র, ইসলামিক অ্যালায়েন্স যখন পার্লামেন্টে যাবে এবং তারা ইসলামিক কনস্টিটিউশন অ্যাপ্লাই করবে, তারা আপনার ভাষ্য অনুযায়ী আপনি বলতেছেন এটা একটা ইনএফেক্টিভ একটা সংস্থা এবং এটা আমেরিকার একটা ব্রেইন চাইল্ড। তো আমরা কিভাবে তাদেরকে প্রতিহত করব বাংলাদেশে তাদের কোনো ইনফ্লুয়েন্স না থাকার ক্ষেত্রে? দেখুন, তারা এই জন্যই এটি একটি ঐতিহাসিক ঘটনা বলছে বাংলাদেশে অফিস খুলতে পারার কারণে, কারণ তারা বাংলাদেশের অবস্থান এবং বাংলাদেশের জনগণের মানসিকতা এবং বাংলাদেশের জনগণের মনের অভিলাষ সঠিকভাবেই রিড করতে পেরেছে। আপনি ইভেন যদি জুলাইয়ের অভ্যুত্থান দেখেন, যে এখানের ওয়ান অফ দ্য কোর ইনগ্রিডিয়েন্ট ছিল ইসলামের প্রতি মানুষের কমিটমেন্ট। আমরা দেখতে পেয়েছি মানুষ শাহাদার পতাকা নিয়ে ওই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে। মানুষ পুরো সিস্টেমকে, যখন অভ্যুত্থান চলাকালীন সময়ে আমরা দেখতে পেয়েছি অভ্যুত্থানকারীরা বলেছে যে আমরা এই পুরো সিস্টেমের পরিবর্তন চাই। পুরো সিস্টেম বলতে আমরা কি বুঝি? ক্যাপিটালিস্টিক সেকুলার গণতান্ত্রিক ব্যবস্থাকে বুঝি। পুরো সিস্টেমের পরিবর্তন চাই। এবং জাতিসংঘ সঠিকভাবেই বুঝতে পেরেছে এই দেশের মানুষের যে কোর ওয়ান অফ দ্য আকিদা হচ্ছে ইসলামের প্রতি কমিটমেন্ট, এবং তারা এই জন্যই বলছে এটা একটি বৈপ্লবিক ঘটনা বা একটি আপনার একটি অন্যতম একটি প্রধান বাংলাদেশের ইতিহাসে যে জাতিসংঘের অফিস খোলা অন্যতম একটি টনক নাড়িয়ে দেওয়ার মতো ঘটনা। কারণ তারা জানে যে তাদের পারপাস কি, বাংলাদেশের মানুষকে ইসলাম থেকে দূরে সরিয়ে দেওয়া এবং বাংলাদেশের মানুষকে ইসলামিক আকীদা থেকে দূরে সরিয়ে দিয়ে যে গণতান্ত্রিক ব্যবস্থায় এঙ্গেজ রাখাই হচ্ছে তাদের উদ্দেশ্য। এখন আপনি যেটা বলছেন যে কিভাবে সম্ভব, দেখুন যে সেম ঘটনার মাধ্যমে, সেম ইভেন্টগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারি যে কিভাবে এই ধরনের একটি ফেইল্ড এবং ইনএফেক্টিভ অর্গানাইজেশনকে বিতাড়িত করার মাধ্যমে আপনার এই মানুষ বাংলাদেশে ইসলামিক রাষ্ট্রের সূচনা করতে পারে বা ইসলামিক শাসন ব্যবস্থার সূচনা করতে পারে। আপনি দেখুন, বাংলাদেশের জনগণের অভিলাষ হচ্ছে ইসলাম দ্বারা শাসিত হওয়া, এবং এটা অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন তারা প্রুফ করেছে। বিভিন্ন আন্দোলন বলেন, আন্দোলনের আপনার মোটিভেশন নেওয়ার ক্ষেত্রে বলেন, বিভিন্ন রিসার্চের মাধ্যমে বলেন, তারা অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন তারা ব্যক্ত করেছে যে তারা ইসলাম দ্বারা শাসিত হতে চায়, তারা শরিয়া দ্বারা শাসিত হতে চায়, তারা একটা ইসলামিক রাষ্ট্রের অধীনে বসবাস করতে চায়। এটা শুধুমাত্র আমার মুখের কথা নয়, এটা তাদের অনুভূতিগুলো ব্যক্ত করেছে তারা বিভিন্নভাবে, এবং ইভেন রিসার্চের ডেটার মাধ্যমে এটাও প্রমাণিত যে বিভিন্ন রিসার্চ ফার্মের মাধ্যমে তারা যখন রিসার্চ করতে গিয়েছে তারা বলেছে যে তারা ইসলাম দ্বারা শাসিত হতে পছন্দ করবে। সো এই আপনার বাংলাদেশের মানুষ যখন ইসলাম দ্বারা শাসিত হতে চায়, বাংলাদেশের মানুষ যখন ইসলাম থেকে অনুপ্রেরণা নেয়, বিভিন্ন অভ্যুত্থান হাসিনাকে সরানোর সময় তারা নিজেদেরকে কি বলছিল মারা যাওয়ার ক্ষেত্রে, তারা শহীদের মর্যাদার সাথে তুলনা করছিল। শহীদের মর্যাদার ধারণা কোত্থেকে আসে? ইসলাম থেকে আসে। তো আপনি দেখুন, যখন তাদের আকীদা হচ্ছে ইসলামিক শাসন ব্যবস্থার প্রচলন করা, তাদের আকীদা হচ্ছে ইসলামে ফেরত যাওয়া, তখন অবভিয়াসলি এই আকীদা, আমি আগে যে বলছিলাম যে একটি বৈপ্লবিক চিন্তা, যে প্রচলিত বিশ্ব ব্যবস্থা থেকে বের হয়ে যাওয়ার একটি বৈপ্লবিক চিন্তা, এই আকীদার মাধ্যমে আপনি এই ফেইল্ড অর্গানাইজেশন, যেটা আমেরিকার বি টিম হিসেবে কাজ করছে বিশ্ব কর্তৃত্ব আপনার এই টিকিয়ে রাখার জন্য, সো আপনি আমাদের আকীদাতে ফেরত যাওয়ার মাধ্যমে, আমাদের কোর বিলিফে ফেরত যাওয়ার মাধ্যমে আমরা এই অর্গানাইজেশনের গ্রাস থেকে মুক্ত হতে পারি। এবং শুধুমাত্র এই অর্গানাইজেশনের গ্রাস থেকে না, প্রচলিত বিশ্ব ব্যবস্থার কবল থেকে মুক্ত হতে পারে শুধুমাত্র আমাদের আকীদার মাধ্যমে। এবং জনগণ এই আকীদার সাথে ওতপ্রোতভাবে আপনার জনগণ এই আকীদার ভিতর তাদের জীবনশক্তি খুঁজে পায়, জনগণ এই আকীদা থেকে তাদের প্রত্যেক জীবন নির্বাহ করে, এবং জনগণ এই আকীদা থেকে তাদের যে বৈপ্লবিক যে চিন্তাভাবনা সেগুলোকে বের করে নিয়ে এসে আমরা দেখেছি এরশাদ বলেন, হাসিনা বলেন, মুজিব বলেন, সব ধরনের জালিমকে বিতাড়িত করার ক্ষেত্রে তারা ইসলামিক আকীদার কাছে বারবার ফেরত গিয়েছে। তাহলে কেন না সেই ইসলামিক আকীদাকে কেন্দ্র করে আমরা একটি শাসন ব্যবস্থার প্রচলন করি, যেটার অলরেডি এক্সিস্টিং বিশ্বের বুকে এক্সাম্পল রেখে দিয়েছে সুশাসনের জন্য। সেই শাসন ব্যবস্থার মাধ্যমে আমরা এই ইউনাইটেড নেশন এবং ইউএস এর করাল গ্রাস থেকে মুক্ত হয়ে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গঠন করে, যেটা বিশ্বের বুকে একটা এক্সাম্পলারি রাষ্ট্র হিসেবে আপনার এই উদাহরণ রাখবে। থ্যাংক ইউ ফর ক্লারিফিকেশন। আপনার ভাষ্য অনুযায়ী তো তাহলে ইসলামিক অ্যালায়েন্স পার্লামেন্টে চলে যাবে এবং তারা
এই যে নতুন কনস্টিটিউশনের কথা বললেন, হোপফুলি তারা আমার প্রস্তাবনা গ্রহণ করুক। তারা এটা ইমপ্লিমেন্ট করলে তো আমরা আমাদের দেশের মানুষ আপামর সাধারণ উপকৃত হবে এবং আমাদের যে কন্ডিশন এটা আপলিফট হবে। বাট দ্যাটস অবভিয়াসলি might not be the reality, and that's another discussion, inshallah. Islam bhai, you made a lot of interesting point. আপনি বলতেছেন যে বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট, ওভারঅল ডিজায়ার ইসলামের প্রতি, অ্যান্ড আপনি ইন্টারেস্টিং অনেক ডিটেলস এখানে দিছেন। বাট আমি আপনাকে রিয়ালিটিতে ফিরে নিয়ে আসতে চাই, যেখানে আমরা দেখলাম গত 9 জুলাই, আপনি নিশ্চয়ই দেখছেন, দেশের সব মানুষ এটা নিয়ে কথা বলতেছে এবং এটা তাদের সবার জানা আছে। গত 9 জুলাই যে মোহাম্মদ সোহাগ নামে একজন লোককে কীভাবে নির্মমভাবে ব্রড ডে লাইটের মধ্যে হত্যা করা হয়েছে, মানে বড় কংক্রিটের পাথর দিয়ে করে, মানে এরকম চিত্র বাংলাদেশের ইয়াতে মনে হয় খুবই কম দেখা গেছে। এই ধরনের ইয়াতে আপনি বলতেছেন যে বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট ইসলামের সাথে টাইড আপ। এখানে পাসার বাই, স্ট্যান্ড বাই কত মানুষ ওখানে দাঁড়ায় ছিল এবং তারা কিছু বলতেছে না। ইজ দিস হোয়াট উই আর বেসিক্যালি, ইজ দিস আওয়ার মোরাল পজিশন, যে আমরা এখানে এসে পৌঁছাইছি? ইন ওয়ান ওয়ে আমরা আমাদের সেন্টিমেন্ট, আমাদের ইমোশনস আর টাইড উইথ ইসলাম। ইন আনাদার সাইড, লাইক আমাদের যদি ডাইরেক্ট কোনো ইনভলভমেন্ট না থাকে, আমরা মানুষের এই ধরনের নির্মম যে হত্যা, এটা দেখা সত্ত্বেও আমরা হয়ে যাই, মানে উই জাস্ট বিকাম অবজার্ভার, মানে কেউ এখানে আগে এসে কোনো ধরনের পদক্ষেপ নেয় নাই এটা বন্ধ করার জন্য। তো এই ব্যাপারে আমি আপনার অভিমত জানতে চাইব যে কি মনে করেন আপনি বাংলাদেশের মানুষের মোরাল পজিশন ইজ টু দ্যাট লেভেল? দেখুন, ঘটনাটি অবশ্যই করুণ এবং বাংলাদেশের বাস্তবতায় যেই ঘটনাগুলো ঘটে এসেছে স্বাধীনতা পরবর্তী সময়ে আমরা দেখতে পেয়েছি, আমরা ইভেন আওয়ামী লীগের সময়ে দেখতে পেয়েছি বিশ্বজিৎ নামে যেই হিন্দু একটি ছেলেকে যে রাস্তায় দৌড়িয়ে দৌড়িয়ে যেভাবে মারা হলো, এবং যে মায়ের গর্ভের শিশুকে যেভাবে গুলি করা হলো, যে এবং সিলেটের এমসি কলেজে যেভাবে নববধূকে যে এই হাজব্যান্ডকে বেঁধে রেখে রেপ করা হলো। সো এই ধরনের ব্রুটালিটি আপনি যদি দেখেন যে বাংলাদেশের প্রেক্ষিতে, অবভিয়াসলি এটাও একটি তার মধ্যে অন্যতম একটি ঘটনা, যে করুণতম একটি ঘটনা, যে বা এটা আপনি যদি প্র্যাকটিক্যালি দেখেন যে এটা কন্টিনিউশন অফ দ্য ব্রুটাল এই ধরনের ইনসিডেন্ট বা মার্ডারের এই বাংলাদেশের ক্ষেত্রে। বা আমাদের প্রশ্ন করা উচিত কেন এই ধরনের ব্রুটালিটি বাংলাদেশে হচ্ছে। হ্যাঁ, আমি যেটা দেখি যে ওভারঅল যে আমাদের এই দেশের বাস্তবতায় যে পলিটিক্যাল কালচার, যে আমরা যে অন্যকে আপনার বিন্দুমাত্র জায়গা না দেওয়া, বিন্দুমাত্র দাঁড়াতে না দেওয়া আমার এগেনস্টে, সেটা আপনি মুজিব এরা বলেন, সেটা আপনি বিএনপি এরা বলেন, বিএনপি এরা তো আমরা জানি অপারেশন ক্লিন হার্টের মাধ্যমে তারা কীভাবে বিরোধী দলগুলোকে দমন করেছে, সেটা আপনি হাসিনা রেজিমের কথা বলেন, আয়নাঘরের মাধ্যমে আপনি কীভাবে সে করেছে, তা আপনি যে কোনো এরশাদের সময়ে বলেন, যে কোনো এর সময়ে দেখেন যে আপনার বেসিক্যালি মানুষের মাঝে যেই ডিসেন্সিটাইজেশন করা হয়েছে, যে আপনার এই ব্রুটালিটির প্রতি মানুষের মাঝে একটা এমন একটা ডিসেন্সিটিভ অ্যাটিটিউড নিয়ে আসা হয়েছে যে মানে এগুলো আমাদের প্রাত্যহিক ঘটনা, এবং এগুলো করা হয়েছে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে, যে এই অসহিষ্ণু মনোভাব, যে আরেকজনকে রাষ্ট্রীয় নেত্রী হাসিনা যেভাবে খালেদা জিয়াকে আপনার এই অ্যাড্রেস করতো, যেভাবে মন্দ কথা বলতো, যেভাবে আপনার এই অশ্লীল কথা বলতো। সো এই যে অসহিষ্ণু মনোভাব একে অপরের প্রতি এবং ক্ষমতার মাধ্যমে এবং জবরদস্তির মাধ্যমে অন্যকে দমন করার যে অ্যাটিটিউড, অবভিয়াসলি সেটা রাষ্ট্রের মানুষকে বা মানুষের মধ্যে আপনার একটা রিফ্লেক্ট করে বা মানুষের মধ্যে এফেক্ট করে মানুষকে এই রাষ্ট্রীয় নেতাদের কাছ থেকে এই অসহিষ্ণু মনোভাব থেকে। বা আপনি যদি প্রশ্ন করেন এই অসহিষ্ণু মনোভাব কোত্থেকে আসে, আপনি যদি দেখেন যে ডেমোক্রেসির যে আপনার অন্যতম প্রধান যে আপনার এই অবস্থানই হচ্ছে যে বিরোধী দলগুলোকে এইভাবে আপনার বা ভিন্ন মতকে এইভাবে দমন করা। আপনি সেটা যে বিশ্বের যে কোনো জায়গায় বলেন না কেন, আপনি শুধুমাত্র ডেমোক্রেসি আপনাকে ওই বিষয়গুলো আলোচনা বা ওই বিষয়গুলোর এই কাজ করার আপনাকে সুযোগ দেবে যেগুলোর সাথে ডেমোক্রেসি এগ্রি করে। হ্যাঁ, আপনি যদি ইসলামিক ব্যবস্থা প্রত্যাবর্তনের কথা বলেন, ডেমোক্রেসি আপনাকে
অ্যাকসেপ্ট করবে না তার এই সমাজ ব্যবস্থার মাধ্যমে। তাহলে আমি যে বলছি যে এই যে অসহিষ্ণু মনোভাব মানুষের মধ্যে, যেটা রাষ্ট্রীয় নেতাদের এবং রাষ্ট্রীয় পলিটিক্যাল কালচার, ওভারঅল পলিটিক্যাল কালচারের যে রিফ্লেকশন মানুষের মধ্যে, সেটা এসেছে আপনার গণতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়া থেকে, যেটা আপনার ভিন্ন মতের প্রতি অসহিষ্ণু। হ্যাঁ, যে আপনাকে ভিন্ন মতকে প্রতিনিয়তই আক্রমণ করে যাচ্ছে, ভিন্ন মতকে দমিয়ে রাখা যাচ্ছে। আমরা রিসেন্টলি দেখেছি ইভেন যারা ইসলামের কথা বলে বাংলাদেশে, তাদের বিরুদ্ধে কেস করে দেওয়া হয়েছে কোনো ধরনের এভিডেন্স ছাড়া, কোনো ধরনের বাকবিতণ্ডা ছাড়া। তো এই কারণ এখনো বাংলাদেশে ওই ডেমোক্রেটিক রুলেই চলছে, এখনো ডেমোক্রেটিক কন্টিনিউশনেই চলছে। সে ডেমোক্রেসি আপনাকে ভিন্ন কোনো অপিনিয়নকে, ভিন্ন কোনো মতবাদকে সে মাথাচাড়া দিয়ে উঠতে দেয় না। ইন্টারেস্টিং পয়েন্ট। অথচ আমরা বলতেছি যে আপনি যদি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের দিকে তাকান, তারা বলতেছে ডেমোক্রেসি ওভারঅল সেকুলারিজমের মধ্যে দ্য মেইন থিং ইজ যে আপনার ফ্রিডম অফ স্পিচ আছে, আপনার যে কোনো ধরনের ইন্ডিভিজুয়াল ফ্রিডমকে তারা সর্বোচ্চ প্রাধান্য দেয়। তো সেখানে আপনি বলতেছেন যে একটা ডেমোক্রেটিক কালচারে কীভাবে অপোজিং ভয়েসকে এইভাবে দমন করা হয়। ইজন্ট দ্যাট কন্ট্রাডিক্টরি? বিকজ যেটা আমি বললাম যে তারা প্রাধান্য দেয় হচ্ছে যে ইন্ডিভিজুয়ালের রাইটসকে, ইন্ডিভিজুয়ালের ফ্রিডম অফ স্পিচকে। তো আপনি এটা কীভাবে রিকনসাইল করেন যে বাংলাদেশের ক্ষেত্রে আপনি বলতেছেন যে ডেমোক্রেসি টিচেস আস টু সাপ্রেস আওয়ার অপোজিশন লাইক দ্যাট, অথচ আমরা দেখতেছি যেখানে যারা ডেমোক্রেসির হতাকর্তা তারা বলতেছে যে ডেমোক্রেসি অর সেকুলারিজম ইজ অল অ্যাবাউট প্রমোটিং দ্যাট ফ্রিডম। জি, ইটস কোয়াইট আয়রনি। আপনি যদি দেখেন যে তারা যখন বলে যে তারা ইন্ডিভিজুয়াল রাইটস এবং ইন্ডিভিজুয়াল ফ্রিডমকে আপনার প্রাধান্য দেয়, আমরা আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি যে ওয়েস্টার্ন নেশনসগুলো প্রাউড করে বলে যে মিডল ইস্টের একমাত্র ডেমোক্রেসি হচ্ছে ইসরায়েল, এবং আমরা আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি যে তারা এমন অবস্থা ফিলিস্তিনে বানিয়ে দিয়েছে যেখানে একজন বাবাকে তার সন্তানের লাশ নিয়ে যেতে হচ্ছে, ছিন্ন বিচ্ছিন্ন লাশ নিয়ে যেতে হচ্ছে পলিথিন ব্যাগে ভরে। তাহলে ফ্রিডম অফ রাইট এবং এই ফ্রিডম অফ ইন্ডিভিজুয়াল, যে ব্যক্তির যে স্বাধীনতা, ব্যক্তির যে অধিকার, আমরা এই ক্ষেত্রে কোনো যে আপনার এর কোনো বাছবিচার দেখি না। যে আমরা যখন দেখি যে আপনি বিশেষ কোনো কর্মকাণ্ডকে যদি আপনি ক্রিটিসাইজ করেন, বিশেষত যদি আপনি সমকামিতা এবং LGBT এইসব কার্যক্রমকে যদি ক্রিটিসাইজ করেন, আমরা দেখতে পাচ্ছি ডেমোক্রেসি আপনাকে সেই স্পেস দেয় না, বা আপনার প্রতি হেট ক্রাইমের অভিযোগে না আপনাকে পুলিশে জিজ্ঞাসাবাদের সম্মুখীন করে। আমরা দেখতে পাচ্ছি যদি আপনি বিশেষ কোনো বিষয়কে আপনি যদি প্রশ্নের সম্মুখীন করেন, যদি আপনি যে হলোকাস্টকে প্রশ্নের সম্মুখীন করেন, যদি আপনি ডেমোক্রেসিকে প্রশ্নের সম্মুখীন করেন, যদি ডেমোক্রেসিকে রিপ্লেস করে আপনি অন্য কোনো ব্যবস্থার কথা বলতে চান, তাহলে ডেমোক্রেসি আপনাকে আর সহ্য করে না। সেই কথাই আমি আগে বলছিলাম যে ডেমোক্রেসি আপনাকে অতটুক পর্যন্ত স্পেস এবং অতটুক পর্যন্ত সহ্য করবে যতটুক তার প্যারামিটারের মধ্যে সে যে বাউন্ডারি আপনার জন্য সেট করে দিয়েছে, সেই বাউন্ডারির মধ্যে আপনি যতক্ষণ আছেন, যতক্ষণ ওই বাউন্ডারি ক্রস করার কথা বলছেন আপনি, তখন ডেমোক্রেসি আপনাকে সহ্য করে না। এই অসহিষ্ণু মনোভাব, সেটা ডেমোক্রেসি থেকেই রাজনৈতিক নেতৃবৃন্দ আপনার অ্যাডপ্ট করে। পশ্চিমে দেশগুলোতে সেই অসহিষ্ণু মনোভাব তার এই দেশের নাগরিকের প্রতি শো করার প্রয়োজন পড়ে না, যেহেতু তারা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হওয়ার কারণে এই নাগরিকরা রাষ্ট্রের প্রতি কমপ্লিসিট, এবং তাদের তখন তারা এই অসহিষ্ণু মনোভাব কোথায় দেখে? তখন তারা এই অসহিষ্ণু মনোভাব দেখায় ইরাকে গিয়ে, ফিলিস্তিনে গিয়ে, আপনার মিডল ইস্টে গিয়ে তারা তাদের এই অসহিষ্ণু মনোভাব প্রদর্শন করে, এবং এটাই ডেমোক্রেসির রূপ। এবং বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি এটাই পলিটিক্যাল কালচার যে স্বাধীনতা পরবর্তী সময় থেকে। ওকে ইসলাম ভাই, আপনি আই থিঙ্ক আপনি বেশি ফিলোসফিক্যাল এরিনার মধ্যে চলে গেছেন। আমি আপনাকে আরও আমাদের যে অরিজিনাল ডিসকাশন ওখানে নিয়ে আসতে চাই। দেখেন, আমি বলতেছিলাম যে বাংলাদেশের মানুষের যে ইসলামিক সেন্টিমেন্টের কথা আপনি বলতেছিলেন, এবং অন টপ অফ দ্যাট আমি আরও বলতে চাই যে বাংলাদেশের আপনারা দেখবেন যে জামায়াত ইসলামের এই রিসেন্ট ইভেন্টে দেখবেন যে লোকজনের অভাব নাই, মাঠ ভরে গেছে, পুরো মানুষ দাঁড়ানোর জায়গা পাইতেছে না। ওয়াজ মাহফিল যখন বাংলাদেশে হয় তখন দেখবেন যে কানায় কানায় পরিপূর্ণ। আপনার বাংলাদেশের যে ইসলামিক এডুকেশন মাদ্রাসার যেগুলি আছে এগুলির অভাব নাই, এবং বছরে বছরে ইটস প্রডিউসিং হিউজ নাম্বার অফ হুফাজ আলিম অফ এই মাদ্রাসাগুলো থেকে। এই ধরনের ক্লাইমেটের মধ্যে
আমরা বলতেছি যে বাংলাদেশ এই এই যে 9 জুলাই যে ঘটনা বললাম, কন্ট্রাডিক্টরি, তাই না? আপনি বলতেছেন যে আমরা দেখতেছি যে ইসলামের প্রতি মানুষের ওভারঅল যে সেন্টিমেন্ট, অ্যাট দ্য সেম টাইম আমরা দেখতেছি যে মানুষ এই ধরনের কার্যকলাপ করতে দ্বিধা করতেছে না। এইটা আপনি কিভাবে রিকনসাইল করেন? মানে এই ধরনের যাদের কথা বললেন, এই যে শেখ হাসিনার কথা, বা আপনি আরও অনেক পলিটিক্যাল কালচারের যেই কথা বললেন, সেখানে ইভেন দিস পলিটিক্যাল পিপল বা পলিটিক্যাল লিডাররা বা এই ধরনের মানুষ, তাদের বাচ্চারাও দেখবেন যে ওই মাদ্রাসায় পড়তেছে। ইটস ভেরি কন্ট্রাডিক্টরি যে কীভাবে এটাকে রিকনসাইল করা যায়। যে দুর্ভাগ্যজনকভাবে আমরা এমন একটা সময়ে বাস করছি যখন আপনার ইসলামকে শুধুমাত্র ব্যক্তিগত যে আখলাক এবং ব্যক্তিগত আচার আচরণের মধ্যে সীমাবদ্ধ করে ফেলা হয়েছে। আপনি যদি দেখেন আমাদের ইভেন আজকের ডিসকাশনে যে আমরা বলতে চাচ্ছি যে ইসলাম একটি সামগ্রিক জীবন ব্যবস্থা, এবং অন্যদিকে যে বর্তমান যে জীবন ব্যবস্থা, সেকুলার গণতান্ত্রিক জীবন ব্যবস্থা কম বেশি পুরো দুনিয়াতে যেটা বিদ্যমান, সেটা আপনার মানুষের চারিত্রিক দিক বলেন, মানুষের আখলাকগত দিক বলেন, মানুষের মনোজগৎ বলেন, সব কিছুর ইনফ্লুয়েন্স কিন্তু ওই আপনার সেকুলার ডেমোক্রেটিক বা বর্তমান শাসন ব্যবস্থা যেটা, সেখান থেকেই আপনার আসছে। আপনি এটা বলতে পারেন না যে আপনি সেকুলার ডেমোক্রেটিক সমাজ ব্যবস্থার অধীনে বাস করে আপনি কাউকে এই জন্য দায়ী করতে পারেন না সে কেন ইসলামিক কোনো একটা অ্যাকশনস, যে আপনি বলছেন যে এই অন্যায়টাকে হাত দিয়ে প্রতিহত করা দরকার ছিল মানুষের, সে কেন করলো না। এই দাবি করাটা আসলে অনেকটা যে যদিও মুসলিমের এটা করা উচিত, কিন্তু আমরা যে সামাজিক পরিমণ্ডলে বসবাস করছি এই দাবি করাটা অনেকটা ওভার এক্সপেক্টেড হয়ে যায় যখন কি আপনি সামগ্রিক যে আপনার কালচারটা আপনি ভিন্নভাবে বিল্ড করেছেন। ইসলাম যেহেতু একটি সামগ্রিক জীবন ব্যবস্থা এবং এই জীবন ব্যবস্থার মাধ্যমে আপনার রয়েছে যে তার একটা নিজস্ব কালচার, নিজস্ব আইন এবং বিচার ব্যবস্থা, এবং মানুষের মধ্যে আলাদা একটি সামাজিক ব্যবস্থা বা সামাজিক আন্ডারস্ট্যান্ডিং। এখন আপনি এগুলোর মধ্যে থেকে যদি সব কিছু সরিয়ে দেন, যে তার বিচার ব্যবস্থা সরিয়ে দেন, তার পলিটিক্যাল কালচার সরিয়ে দেন, যে এবং তার আপনার সামাজিক ব্যবস্থা সরিয়ে দেন, শুধুমাত্র তার কাছ থেকে এটাই এক্সপেক্ট করেন যে তার শুধুমাত্র আপনার এই যে অন্যায়ের প্রতিবাদ করার ক্ষেত্রে শুধু ইসলামকে এক্সপেক্ট করেন, যেটা আমরা দেখেছি জুলাই বিপ্লবের যেটা আমরা যে উদাহরণ দিচ্ছিলাম, শুধুমাত্র অন্যায়ের প্রতিবাদ করার ক্ষেত্রে শুধু কোনো বিপদে পড়ে গেলে সেই মুহূর্তে আল্লাহর কাছে এই যে ফরিয়াদ জানানোর ক্ষেত্রে বা আল্লাহকে কেন্দ্রবিন্দু করার ক্ষেত্রে শুধুমাত্র যদি এই এক্সপেকটেশন করেন, তাহলে সেই এক্সপেকটেশন কখনোই ফুলফিল হবে না। যে মানুষের মধ্যে এই ধরনের সিমিংলি কন্ট্রাডিকশন বিদ্যমান থাকবে, সে আপনার ইসলামিক আকীদা রাখা সত্ত্বেও সে সামাজিক কার্যক্রমে সেকুলার মাইন্ডসেট প্রদর্শন করবে বা সেকুলার অ্যাকশন প্রদর্শন করবে, যেটা আমরা দেখতে পাচ্ছি এই হত্যাকাণ্ডে কেউ বাধা দিতে না যাওয়া বা কেউ সাহস না করা এটাকে বদ্ধ করা, এটাকে স্টপ করার ক্ষেত্রে, কারণ সে তার মনোজগতের মধ্যে অনেকাংশে সেকুলার হয়ে বসে আছে। তা সে যখন সামাজিকভাবে একে অপরের সাথে আমরা যখন দেখতে পাই যে মানুষ যখন ব্যবসায়িক কার্যক্রম করছে, যে মানুষ যখন তার চাকরিতে যাচ্ছে, সে যখন তার পরিবারের মধ্যে যাচ্ছে, তার অ্যাকশনসগুলো কি আমরা দেখতে পাই যে সেগুলো সেকুলার আন্ডারস্ট্যান্ডিং দ্বারা নিয়ন্ত্রণ হচ্ছে বা সেকুলার আপনার পরিমাপক দ্বারা আপনার পরিচালিত হচ্ছে। এখন কোনো একটি ক্ষেত্রে আমরা স্পেসিফিকলি এটা এনে বলতে পারি না যে মানুষ এখানে কেন ইসলামিক আচরণ করলো না, কারণ সেকুলার জীবন ব্যবস্থা আপনাকে শেখায় আপনি ব্যক্তিগতভাবে ইন্ডিভিজুয়ালি আপনার বেনিফিটকে ম্যাক্সিমাইজেশনই হচ্ছে আপনার জীবনের উদ্দেশ্য। সেকুলার জীবন ব্যবস্থা আপনাকে এটা শেখায় না যে সামাজিকভাবে সবাইকে নিয়ে সুখী হওয়াই আপনার জীবনের অন্যতম প্রধান উদ্দেশ্য বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই কারণে সৃষ্টি করেছেন। সেকুলার জীবন ব্যবস্থা আপনাকে এটা শেখায় না। সেকুলার জীবন ব্যবস্থা ইন্ডিভিজুয়ালকে প্রাধান্য দেয়। তাহলে ইন্ডিভিজুয়ালকে যদি প্রাধান্য দেয়, অবশ্যই আমি ওইখানে কেন ইনভলভ হব যখন কি আমার রাষ্ট্র আমাকে সেকুলার জীবন ব্যবস্থায় দীক্ষিত করছে। ইন্টারেস্টিং পয়েন্ট আপনি মেক করতেছেন, যে আপনি বলতেছেন যে মানুষ তার সোশ্যাল লাইফের মধ্যে সেকুলার, বাট পার্সোনাল লাইফের মধ্যে ইসলামিক। সো ইন দ্যাট সেন্স আমরা তো আমাদের ফার্স্ট অফ অল সলিউশন কী হওয়া উচিত, এটা হলো আমার প্রথম প্রশ্ন আপনার কাছে এই প্রেক্ষাপটে। সেকেন্ডলি, যদি এটা হয়েই থাকে তাহলে তো আমাদের জন্য মানে
ইসলামিক হওয়া বা সলিউশন খোঁজা দূরের কথা, কারণ আপনাকে মানুষকে শিখাইতে হবে যে আপনি ঘরে যেমন মুসলিম, আপনি সমাজে যখন যান কাজে বা আপনার বিজনেসের ক্ষেত্রে সেইখানেও মুসলিম। তো এই ধরনের কালচারিং করতে তো আপনার অনেক সময় দরকার। তো আপনি এটা কিভাবে অ্যাড্রেস করবেন? ধন্যবাদ, কিন্তু আমি আপনার সাথে সম্পূর্ণ দ্বিমত পোষণ করি। আমি বলতে চাই যে আমাদের এখনই আপনার ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা দরকার। সেই পূর্বেকার ডিসকাশনে আমরা যেটা বলেছি, ইসলামিক কনস্টিটিউশনের আলোকে ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তনের দরকার, যাতে আমরা মানুষকে কালচার করতে পারি, মানুষকে এর মাধ্যমে শিক্ষিত করতে পারি, যে এই কাজগুলোর থেকে অবসান ঘটাতে পারি এবং মানুষের মধ্যে সহানুভূতিশীলতা, একে অপরের প্রতি মায়া মমতা এগুলো বৃদ্ধি করতে পারি। আদার ওয়ে না যে মানুষকে কালচার করার মাধ্যমে দীর্ঘ সময় নিয়ে তারপর ইসলামিক রাষ্ট্র ব্যবস্থার প্রবর্তন করতে পারি, যেটা আমরা দেখতে পেয়েছি মদিনাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাধ্যমে। আপনার মদিনাবাসীর মধ্যে যে বিবাদ, যে ঝগড়া দীর্ঘ সময় ধরে চলে আসছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম দ্বারা পরিচালনার মাধ্যমে সেই ঝগড়া, সেই বিবাদের রাতারাতি অবসান ঘটিয়ে দিয়েছিলেন। এই ধরনের ঘটনাগুলোই আমাদের মনে করিয়ে দেয় বা আমাদের চোখে আঙুল দিয়ে দেখে দেয় যে বর্তমান যে ব্যবস্থা বাংলাদেশে বিদ্যমান, সেটি আমাদেরকে জাস্টিস দিতে পারছে না, সেটি আমাদেরকে ন্যায় বিচার দিতে পারছে না। এটিই আমরা দেখে আসছি যে দীর্ঘ সময় ধরে যে মানুষের প্রতি ন্যায় বিচার করতে পারছে না, এমন একটি কালচারের উদ্ভাবন করতে পারছে না যেখানে মানুষ একে অপরের প্রতি সহানুভূতিশীল এবং সম্মানজনক দৃষ্টিভঙ্গি নিয়ে বাস করবে একই সমাজে। এবং এই সব কারণ আমাদেরকে ইন্ডিকেট করে যে আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে একটি আমূল পরিবর্তন দরকার। শুধুমাত্র কোনো দলের বিদায়, শুধুমাত্র আরেকটি দলের, নতুন একটি দলের আগমন একই সিস্টেমের মধ্যে, একই ব্যবস্থার মধ্যে আমাদের জীবনের মান পরিবর্তন করবে না। আমরা যেইভাবে আগেও অপারেশনের শিকার হয়ে এসেছি, এখনও সেই অপারেশনের শিকার হয়ে আসবো। এই ঘটনাগুলোই আপনার বিদ্যমান। এবং যে সামনে যে নির্বাচন আসছে, সেই নির্বাচনে যে কোনো রাজনৈতিক দলে নির্বাচিত হয়ে যাক না কেন, এটা হচ্ছে একটা ট্রেলার। দিস ইজ হোয়াট ওয়েটিং ফর আস বেসিক্যালি। এবং আপনি যদি আমূল পরিবর্তন চান, এই অবস্থার পরিবর্তন চান, আপনার সন্তানকে না চান যে রাস্তার মধ্যে এই ধরনের পাথরের দ্বারা থেতলে যাক তার মাথা, তাহলে আপনাকে এই ধরনের একটি বোল্ড ডিসিশন নিতে হবে যে আপনার সম্পূর্ণ ব্যবস্থাটির পরিবর্তন করার জন্য, যেটি অভ্যুত্থানের সময় বলা হয়েছিল যে আমরা সামগ্রিক আপনার ব্যবস্থার পরিবর্তন চাই, আমরা সামগ্রিক সিস্টেমের পরিবর্তন চাই, যেই কথাটি বলা হয়েছিল ওই সময়। সেই অল্টারনেটিভ ব্যবস্থাটা আপনার কাছে কি? আপনার কাছে ইসলাম, যেটা আপনার আকিদার সাথে সাংঘর্ষিক নয়, যেটা মানুষের সেন্টিমেন্টের সাথে এগ্রি করে, যেটার সাথে বাংলাদেশের মেজরিটি জনগণ এগ্রি করে, যেটার জন্য কনস্টিটিউশন রেডি রয়েছে, যেটা পরিচালনা করার জন্য একটি দক্ষ জনবল রেডি রয়েছে, কেন আপনি সেটাকে অ্যাডপ্ট করবেন না, যখন কি আপনি দেখতে পাচ্ছেন আপনার এক্সিস্টিং সিস্টেমটি ফেল করেছে সব দিক দিয়ে? এবং এই যে আপনি বলছেন দীর্ঘ সময় তাহলে তো কালচার করতে হবে, হুইচ ইজ রং। যে দীর্ঘ সময় আপনাকে কালচার করতে হবে না, মানুষের অলরেডি সেন্টিমেন্ট এবং আকিদা এটার ওতপ্রোতভাবে প্রথিত। এবং মানুষকে যদি আপনি সেই কলের দিকে আপনি ডেকে নিয়ে আসতে পারেন, যেভাবে আমরা দেখেছি সেকুলার আইডিয়া সমাজে প্রবর্তন করার জন্য দীর্ঘ সময় ধরে মানুষকে কালচার করা লাগেনি, তারা এই শাসন ব্যবস্থার প্রবর্তন করেছে এবং মানুষ ধীরে ধীরে সেকুলার ব্যবস্থার প্রতি আকৃষ্ট হয়েছে, মানুষ ধীরে ধীরে সেকুলার হতে শুরু করেছে। এবং সেইভাবে আপনি যদি রাষ্ট্রীয়ভাবে ইসলামকে প্রতিষ্ঠিত করতে পারেন, মানুষকে ইসলামের সুশাসন তলে নিয়ে আসতে পারেন, ইসলামের জাস্টিসের তলে নিয়ে আসতে পারেন, যেখানে আপনার অমুসলিমের প্রতিও অন্যায় করা হবে না, বরঞ্চ সে একজন নাগরিকের মর্যাদা নিয়ে সম্মানের সাথে ওই সমাজে বাস করতে পারবে, তখন আপনি যে বৈপ্লবিকভাবে আপনি ওই সমাজে ইসলাম দিয়ে যে বর্তমান শাসন ব্যবস্থাকে রিপ্লেস করতে পারবেন, সেটি কোনো দীর্ঘ সময়ের কথা নয়, সেটা মানুষের অনুভূতি এবং মানুষের আকিদার কথা। জাযাকাল্লাহ খাইর ইসলাম ভাই, আপনি আজকে অনেক সময় নিয়ে আমরা যেই 3টা মূল বিষয় নিয়ে আজকে আলাপ করছি, সেখানে আপনি আপনার মতামত জানাইছেন, আপনার অ্যানালিজি দিচ্ছেন এবং আপনার যেই সলিউশনের কথা বলছেন সেটা ভেরি ক্লিয়ারলি প্রেজেন্ট করছেন। সো অবভিয়াসলি আই চ্যালেঞ্জড ইউ অন সাম অফ দোজ আইডিয়াস। আই হোপ যে আমাদের দর্শকরা এবং আমাদের লিসেনাররা এটাকে অ্যাপ্রিসিয়েট করতে পারবে, এবং তাদেরও যদি আমার মতো কোনো প্রশ্ন থাকে, আমাদের দর্শকরা আপনাদেরকে আমি বলতেছি যে আপনাদের যদি এই ব্যাপারে ফার্দার কোনো ইনকোয়ারি থাকে বা কোনো প্রশ্ন থাকে, বা আমার যে আজকে গেস্ট ছিল তার সাথে যদি আপনারা দ্বিমত পোষণ করেন,
আমাদের কমেন্ট সেকশনগুলি ইউজ করবেন, সেখানে আপনাদের প্রশ্ন বা অভিমত আপনারা আমাদেরকে জানাতে পারবেন। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ জানাই আমাদের আজকের এই পর্বে আমাদের সাথে থাকার জন্য, এবং আমি আশা করব যে আপনারা আমাদের এই আলোচনায় সংযুক্ত হবেন এবং সংযুক্ত থাকবেন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে। আগামী পর্ব দেখার জন্য আহ্বান রইল। সত্য এবং ইসলামের পথে আমরা একসাথে আপোষহীন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।